ফিরোজপুর গ্রামে অনেক পশু পাখির বসবাস ছিল। ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই একদিন ওই বনে এক মিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয়। আরে বাপের শালা মামু, এতদিন পর তোমার সাথে দেখা হলো। তা বাপের শালা মামু, তোমার এই গায়ে এত চকরা বকরা রক্ত লেগে আছে কেন? কাকে মার্ডার করে এলে শুনি, নাকি নিজেই রামধলাই খেয়েছো? আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে। এত কথা বলিস কেন তুই? মার্ডার আর করতে পারি কই? নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি। ওই নদীটার পারে একটা ছাগল তার দুইটা বাচ্চাকে নিয়ে বাস করে। তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রামদোলাই খেয়ে এসেছি। তা তোর খবর কি? এই বনে কি শিকার আছে? আরে মামু, এই বনে তো শিকারের কোনো অভাব নেই, কিন্তু ধরা তো অনেক কঠিন। আচ্ছা মামু শোনো, পাশে এক হাঁসের ফ্যামিলি বাস করে, কিন্তু ওই হাসি তো মহা চালাক। অনেকবার মিল লাগিয়েও তার ছানাদের খেতেই পারিনি। এক কাজ করো, ওকে পরে দেখে নেব। তুমি যদি কোনো পশু খোঁজ এনে দিতে পারো, তাহলে আমি তাদের ধরে তোমাকে এনে দিতে পারবো। তুমিও খেতে পারবে আর আমিও খাবো। কি বলো, পারবে তো খোঁজ দিতে? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমার বাতের ব্যথা, তাই তোমাকে বললাম আর কি। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? আমি আজ থেকে বেরিয়ে পড়বো। কিন্তু ভাগ্নে, এখন যে বড্ড খিদে পেয়েছে, তোর কাছে কোনো শিকার থাকলে দে না, একটু খেয়ে নেই। ওই যে শুরু হয়ে গেছে, যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। মামু, আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি, ওটাকেই তুমি খেতে পারো। ও এক থু। আরে না না, আমি সাপ টাপ খাই না। আমার কোনো খিদে পায়নি ভাগ্নে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে। তাহলে ভাগ্নে, এখন আমি চলি। শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি? এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে। একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। হরিণকে দেখে বাঘ বলে, আরে বাহ, এত সুন্দর হরিণ! ছোট ছোট পাখিদের খেয়ে আমার তো পেটের এক কোনাও ভরে না। ওই হরিণটাকে যদি খেতে পারি, তাহলে 2 দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য তো এখনই মিচকেকে এখানে নিয়ে আসতে হবে। মিচকের তো আবার অনেক বুদ্ধি। বুদ্ধি দিয়েই এই হরিণকে ধরে ফেলতে হবে। দাঁড়া হরিণ, তোকে আজ আমি খেয়েছি। এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে। মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায়। আরে হরিণ বোন, তুমি আমাদেরকে দেখে একদমই ভয় পেও না। আমরা তোমাকে ধরতে আসিনি, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। আমাদের মামুর বউ মামি গতকাল ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই তার নামে শ্রাদ্ধ করব। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস? ওই বাঘের তো বিয়েই হয়নি, বউ আবার এলো কোথা থেকে? আরে হরিণ বোন, তোর পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে, মামু ধরো। হরিণ যেই না পায়ের দিকে তাকায়, অমনি বাঘ আর মিচকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে। আর এসব হাসি তার 2 ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে। হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায়। আর ছানাদের বলে, শোনো শোনো ছানারা শোনো, এই মিচকে শিয়াল অনেকদিন ধরে আমাদের উপর নজর রাখছে। এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য এক করে নিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা মামুনি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা 2 বোন একদম গুহা থেকে বের হব না। কিন্তু মামুনি, ওই শিয়াল আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে
ও হাসি, তুমি কি যে রূপসী, মন চায় ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও হাসি, ওরে হাসি, কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো, তোকে কি কোনোদিনও আমার পেটের ভিতরে ভরাতে পারবো না? সুইট হাসি আমার, চারিদিকে তো বেশ অন্ধকার, যাই লুকিয়ে একটু হাসিকে দেখে আসি, বলা তো যায় না, খাওয়ার চান্সটা পেতেও পারি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি হাসির গুহায় ঢুকে পড়ে। হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল। হাসির পাশেই একটা কলসি রাখা ছিল। হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায়, আর তখনই হাসির ঘুম ভেঙে যায়। কে কে? আরে আরে, এ তো দেখছি মিচকে। তুই কিনা আবারও এসেছিস আমার এখানে। ছানারা, ধারালো ছুরিটা নিয়ে আয় তো। আজ মিচকের লেজ কেটে আমি পথের কুকুরদের খাওয়াবো। তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, আর দেব না। তোর অত্যাচারে বনের সব ছোট ছোট পাখিরা স্বাধীনভাবে চলতে পারে না, এমনকি রাতের বেলাও শান্তি মতো ঘুমাতেও পারে না। হাসির মুখে এমন কথা শুনে মিচকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসির দুই ছানা তার মাকে বলে, মামুনি, ও মামুনি, আমরা তো অনেক দিন হলো নানুর বাড়িতে যাই না। মামুনি, ও মামুনি, চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু সোনামণিরা, তোমার নানুর বাড়ি যেতে হলে তো নদী পার হতে হবে। কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি, আর শুনেছি নদীতে নাকি কুমিররাও আসা যাওয়া করে। এ অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো তো? মামুনি, তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না। কুমির তো আমাদের বন্ধু হয়। তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে। হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না, তাই ওদের কথা মতো ওদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল। মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, আরে বাহ, আজকে এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে, আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতে হবে। এই বলে মিচকে শিয়াল তাদের সামনে যায়। হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার মিচকে, তুই কিনা আবার এসেছিস আমার ছানাদের খেতে? আরে না না হাসি, তুমি ভুল বুঝছো, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো, আর আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। হাসিও মিচকের মধুর মধুর কথা শুনে বিশ্বাস করে নেয়, আর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু এত বড় নদীতে আমি একা একা ওদের নিয়ে পার হতে পারবো না। আরে হাসি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না, এক কাজ করো, তুমি একাই চলে যাও, আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি। যাও, তুমি আগে চলে যাও। মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে, আর যেই না নদীর মাঝপথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে, ইহিহিহিহি, ওরে বোকা হাসি, তুই তো সত্যি অনেক বোকা। এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে। এখন আমি তো তোর ছানাদের পাঁপড় ভাজার মতো কড়মড় করে খাবো। এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে, আর সেখান থেকে চলে যায়। হাসি নদীর পাড়ে এসে কান্না করতে থাকে, তুই আমার ছানাদের খেয়েছিস, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে, এই আমি বলে দিলাম। এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায়, আর হাসিও তাকে গুহাতে দেখতে পায়। এরপর হাসি চুপি চুপি পেছনে গিয়ে তার লেজে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথেই মিচকের পুরো শরীরে আগুন লেগে যায়।
মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর আগুনে ঝলসে যায় আর সে মারা যায়। তারপরের থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে। বাবা বল্টু, এভাবে মন খারাপ করে বারান্দায় বসে আছিস কেন? আয় বাবা, তোকে আমি খাবার খেতে দেই। মন খারাপ করা ছাড়া আর কি করার আছে? এই বৃদ্ধ বয়সেই তোমাকে একটা দিনও মন ভরে খাবার খেতে দেইনি। তুমি আর কয়দিনই বা বাঁচবে মা? এখন যদি তোমাকে একটু ভালো মন্দ খাবার দিতে না পারি, তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এভাবে কেন বলছিস বাবা? আমরা যা খাই তাই খোদার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় কর। আমার যে কোনো কষ্ট হচ্ছে না রে বাবা। আপনাদের কোনো কষ্ট না হলেও আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বিয়ের পর থেকেই এই সংসারে কোনোদিনও ভালো মন্দ খেতে পারিনি। এভাবে আমি আর না খেয়ে থাকতে পারবো না। ঘরে যেটুকু ছিল সেটুকুই রান্না করেছি। খেয়ে আমাকে উদ্ধার করুন। বউ, তুমি সবসময় এরকম বাজে ব্যবহার কেন করো? তুমি কি একটু মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো না? একই তো সংসারের এই অবস্থা, তার উপরে তোমার এসব একদম ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু তোমাদের সাথে বাজে ব্যবহারই করি। দুবেলা একটু খেতে দেওয়ার মুরদ নেই, আবার কথা বলার নমুনা দেখো। উফ, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। কি ব্যাপার বৌমা, তুমি এমন করছো কেন? ছেলেটা তো এমনিতেই অনেক টেনশনে আছে। মা, ও তো ঠিকই বলেছে। সত্যি তো, তোমাদেরকে একদিনও ভালো মন্দ খেতে দিতে পারিনি। বউ, তোমরা দুজনেই এখন ঘরে যাও, আমি একটু বাইরে যাচ্ছি, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে থাকে। আর তখনই সে রাস্তা দিয়ে এক বানর যাচ্ছিল। আরে বল্টু ভাই, এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? তা সংসারের খুব খারাপ অবস্থা যাচ্ছে বুঝি? তা এখানে বসে না থেকে কোনো কাজকর্ম তো করতে পারো নাকি? কিন্তু বানর ভাই, অনেক চেষ্টা করছি কিছু করার জন্য, কিন্তু কোনো কাজই তো খুঁজে পাচ্ছি না। বাড়িতে যে মা বউকে দুবেলা খেতেও দিতে পারছি না। বল্টু ভাই, তোমাদের বাড়ির পাশেই ফাঁকা জমিটা যে আছে, সেটা তো দেখছি অনেকদিন থেকে পড়েই আছে। তুমি ওই জমিতে পেঁপে চাষ করলেও তো পারো, দেখবে খুব ভালো পেঁপে হবে। আচ্ছা, আমার আবার অনেক কাজ আছে, তাহলে আমি আসি, জমিতে পেঁপে চাষ করি। এ কথা বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায় আর শিউলি শিয়ালিনীকে বলে, বউ, আমি একটা কাজ পেয়েছি, আর সেটা আমার নিজের জমিতেই। আমাদের যে জমিটা আছে না, সেই জমিতে ভাবছি পেঁপের চাষ করব। এইসব কি বলছো? হ্যাঁ, পেঁপে চাষ করে কি এমন টাকা উপার্জন করবে শুনি? পেঁপের তো তেমন কোনো দাম নেই। এই শীতকালে এত সবজি রেখে কে খাবে তোমার পেঁপে? তোমার যা ইচ্ছে তুমি তাই গিয়ে করো, যত সব। এরপর বল্টু শিয়াল তার জমিতে কিছু পেঁপের চারা লাগায় আর বলে, পেঁপে গাছ তো লাগালাম, এই অভাগা বল্টু যে কোনো কাজই করে না কেন, শুধু ক্ষতিই হয়ে যায়। এবার তো অনেক আশা নিয়ে পেঁপে গাছ লাগালাম, দেখি উপরওয়ালা কেমন ফলন দেয়। হায় হায় রে, এ কি সর্বনাশ! এই পেঁপে গাছগুলো এভাবে পড়ে আছে কেন? হায় রে, এই বল্টুর কপালে আর কোনোদিনও সুখ হবে না। যে কাজে করি না কেন সেটাই ধ্বংস হয়ে যায়। ভেবেছিলাম পেঁপে চাষ করে কিছু টাকা ইনকাম করব, বৃদ্ধ মা বউকে একটু ভালো মন্দ খাবার দিতে পারবো। এখন তো আমার সব শেষ হয়ে গেল। এসব বলে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর শিউলি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। অমনি তুমি লেজ গুটিয়ে পালিয়ে এলে, তাই না? যে কটা গাছ ভালো আছে সে কটারই যত্ন নিবে, বুঝতে পেরেছো? ভাগ্যে থাকলে দেখবে ওই বাকি গাছ থেকে আমরা ভালো ফলন পাবো।
যাও যাও, ওই গাছগুলোকে ভালো করে যত্ন করো। ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমি এখন যাচ্ছি। এরপর বল্টু শিয়াল বাকি পেঁপে গাছগুলোর যত্ন নিতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। অনেকদিন তো হলো পেঁপে গাছগুলোকে যে দেখতেই যাই না। আর যাই, গাছগুলো একটু দেখে আসি। কিছুক্ষণ পর আরে, এসব আমি কি দেখছি? পেঁপে গাছে এমন সোনালী পেঁপে, এমন সোনালী পেঁপে আগে তো আমি কখনোই দেখিনি। ঠিক যেন সোনার পেঁপে ঝুলে আছে। এক কাজ করি, এই পেঁপেগুলো আমি বরং বাজারে নিয়ে যাই। আরে বল্টু ভাই, এই পেঁপে তুমি কোথায় পেলে? এই পেঁপেগুলো তো দেখছি একদম সোনার মতো। আমি তোমাকে সবগুলোর দাম দিচ্ছি, এই নাও টাকা। আরে বাহ, এতগুলো টাকা! এতগুলো টাকা তো আমি আমার জীবনেও দেখিনি। আমি মনে হয় এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে যে সোনালী পেঁপে। এরপর বল্টু শিয়াল পেঁপে বিক্রির টাকা নিয়ে বাড়িতে চলে যায়। সব কথা তার বৃদ্ধা মা এবং শিউলি শিয়ালিনীকে খুলে বলে। দেখলে তো বৌমা, ধৈর্য ধরে থাকলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। বাবা বল্টু, বাকি পেঁপেগুলো শহরের কোনো সোনার দোকানে বিক্রি করে আসবি। হায় খোদা, সবই তোমার আশীর্বাদ। এরপর থেকে বল্টু শিয়াল সোনার পেঁপে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আর সুখে শান্তিতে তার বউ আর মাকে নিয়ে দিন কাটাতে লাগে। আরে ধুর, ফুটবলটা আবার ওই দিকে চলে গেল। না, যাই গিয়ে আমি ওই ফুটবলটাকে নিয়ে আসি। মা! একি একি আমাদের টিনার আওয়াজ শুনতে পারলাম মনে হচ্ছে। আমি তো ওকে বাইরে ফুটবল খেলতে দিয়ে এসেছি, তাহলে আবার এই সময় চিৎকার করলো কে? যাও তো যাও, তুমি বরং একবার গিয়ে দেখে এসো। একি, আমি আবার এসব কি দেখছি? হায় 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 রে! টিনার বাবা, জলদি এসো, এখানে জলদি এসো, সর্বনাশ হয়ে গেছে। হায় হায় রে! কি হয়েছে কি শেফালি? তুমি আবার এভাবে এখানে বসে বসে কান্নাকাটি কেন করছো? ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের টিনাকে যে সাপে কেটেছে। আমি এসে দেখলাম একটা সাপ এসে ওকে দংশন করে এখান থেকে চলে গেল। এবার আমাদের মেয়েটার কি হবে গো? মা, ওঠ মা, কথা বল। টিনা, ওঠ, কথা বল মা। সে কি কথা? তবে তো এবার আমাদের মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে হবে। বউ, আর দেরি করা ঠিক হবে না। চলো চলো, আমরা মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। তুমি বরং মেয়েটাকে আমাদের রিক্সায় তোলো, আমি বরং এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটা আমাদের কি সর্বনাশ হয়ে গেল। ওগো, তুমি দয়া করে আরেকটু জোরে চালাও না গো। আমাদের মেয়েটাকে যে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, সাপে কাটার ইনজেকশন দিতে হবে। আমি তো দ্রুতই যাচ্ছি, বলো কত দ্রুত যাওয়ার কত রকমের চেষ্টা করছি। তাছাড়া রিক্সা তো পা দিয়ে চলে, ইঞ্জিন দিয়ে তো আর চলে না। তবে আর কোনো চিন্তা করো না, এই তো আমরা প্রায় এসে গেছি। ডাক্তার সাহেব, দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান। ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে যে সাপে কেটেছে, দয়া করুন আমাদের ওপর, দয়া করুন ডাক্তার সাহেব। সরি মিস্টার বল্টু, আসলে আমাদের এটা তো একটা কমিউনিটি ক্লিনিক। এখানে সাপে কাটার ভ্যাকসিন ইত্যাদি পাওয়া যায় না। এসব আপনি কি বলছেন কি ডাক্তার সাহেব? আপনাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই? তবে এবার আমি আমার মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? আর আমি আমার মেয়েটার চিকিৎসাই বা কোথায় করাবো? শান্ত হন মিস্টার বল্টু, একেবারে ভেঙে পড়বেন না। সাপে কাটা রোগীদের 12 ঘন্টা অবধি তাদের দেহে প্রাণ থাকে। আপনি এক কাজ করুন, আপনি বরং জেলা সদরে চলে যান। সদর হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন, অ্যান্টিভেনম সব থাকে। হাতে সময় অনেক কম। দয়া করে আপনি আর দেরি করবেন না মিস্টার বল্টু, জলদি করে আপনি আপনার মেয়েটাকে নিয়ে চলে যান।
আরে ধুর ধুর, এটা আবার কি হলো? বলটা তো একদম পুরো জঙ্গলের ভেতরে চলে গেল। এটা আবার কি হলো? ধুর, এখন তো মনে হচ্ছে এই গভীর জঙ্গলের ভেতরে গিয়ে বলটা আমাকে খুঁজে বের করতে হবে। উফ বাবা, বলটা যে কোথায় গেল? আরে আরে, বলটা তো আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। বলটা তবে গেল কোথায়? আরে আরে, এ কি? ওখানে তো একটা গুহা দেখতে পাচ্ছি। আমার বলটা আবার ওই গুহার ভেতরে চলে যায়নি তো? যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। হায় হায়, এটা আবার কি হয়েছে? এই বলটা খুব জোরে এসে পড়ায় তো সাপের দুটো বাচ্চা মারা গেছে। কিন্তু আমি তো আশেপাশে এই বাচ্চা দুটোর মাকেও দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তবে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। সে যাই হোক, বলটাকে নিয়ে এবার বরং আমি বাড়িতে চলে যাই। আরে আরে, এটা আবার আমি কি দেখছি? এটা ওই শিয়াল পাড়ার বল্টু শিয়াল না? কিন্তু ও আমার গুহায় কি করছে? বলটা নিয়ে ও তো দেখছি গুহা থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, ও আবার আমার বাচ্চাদের কোনো ক্ষতি করেনি তো? যাই তো, গুহার ভেতরে গিয়ে একবার দেখে আসি তো। ওই পাজি বল্টু শিয়াল আমার দুটো ছানাকে কিনা এভাবে মেরে ফেলেছে। এখন আমি আবার ছানা দুটোকে ছাড়া কি করে থাকবো? ওই বল্টু শিয়ালটা আমার মুখ কালি করে দিয়েছে। তাতে কি হয়েছে? ওরও তো একটা সন্তান আছে। আমি ওর সন্তানকে দংশন করে ওর মুখটাও কালি করে দেব। আমার কি সর্বনাশ হয়ে গেল! মা টিনা, এই দেখ, আমি তোর জন্য একটা ফুটবল কিনে নিয়ে এসেছি। এবার বরং তুই এই ফুটবলটা দিয়ে খেলা কর। কি মজা, কি মজা! বাবা আমার জন্য ফুটবল কিনে নিয়ে এসেছে। কি মজা! দাও বাবা, দাও ফুটবলটা, তুমি আমাকে দাও। আমি এখন এই ফুটবলটা দিয়ে খেলা করব। খুব মজা হবে। মজা, কি মজা! বলছি কি বউ, মেয়েটাকে তোমার আঁচল দিয়ে জড়িয়ে নাও। এই বৃষ্টির জন্য বসে থাকলে চলবে না, আমাদেরকে যে যেতেই হবে। যে করেই হোক আমাদেরকে খুব তাড়াতাড়ি করে সদর হাসপাতালে পৌঁছাতেই হবে। একে একে বউ, এখানে তো সবসময় একটা নৌকা থেকেই থাকে, কিন্তু আজ তো কোনো নৌকাই দেখতে পাচ্ছি না। আজ যে আমাদের বড্ড নৌকার প্রয়োজন। এসব তুমি কি বলছো গো? তবে কি এইবার আমরা আমাদের মেয়েটাকে বাঁচাতে পারবো না? কি ব্যাপারটা কি বল্টু ভাই? তুমি আবার এই ঝড় বৃষ্টিতে এই নদীর পাড়ে কি করছো? সাথে তো দেখছি ভাবিও আছে। তা বলি, তুমি কি জানো না আজকে নদীতে ঘূর্ণিঝড় হবে? তুমি আবার এই সময় বউ বাচ্চা এদেরকে নিয়ে এখানে কি করছো বলো তো? এই ঘাটের মাঝি সহ অন্য অন্য নৌকা ইতোমধ্যেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে গো, বুঝতে পেরেছো? এসব তুমি কি বলছো কি কিংকং ভাই? আমার মেয়েটাকে যে সাপে কেটেছে, ওকে নিয়ে যে এক্ষুনি সদর হাসপাতালে যেতে হবে। 12 ঘন্টার মধ্যে সাপে কাটার ভ্যাকসিন অ্যান্টিভেনম না দিলে আমার মেয়েটা যে মরে যাবে। যে করে হোক নদী সাঁতরে হলেও আমার মেয়েটাকে নিয়ে যে আমাকে সদর হাসপাতালে যেতেই হবে। তোমার মাথাটা কি গেছে নাকি বল্টু ভাই বলো তো? ওই দেখো, নদীর মাঝখানে দেখো কত বড় বড় কুমির সাঁতার কাটছে। নদীর মাঝখানে যেতেই ওই কুমিরগুলো তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। তুমি কিন্তু ভুলেও এই কাজ করতে যেও না বল্টু ভাই। শেষে কিন্তু তোমাদের মেয়ের সাথে সাথে তোমাদের প্রাণটাও হারাতে হবে, এই বলে দিলাম। তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, যে কোনো সময় ঘূর্ণিঝড় চলে আসতে পারে। আমি গেলাম গো বল্টু ভাই। ওগো, তুমি দেখো গো, দেখো আমাদের মেয়েটা কেমন বিষের প্রভাবে নীল রঙের হয়ে গেল। এবার তুমি ওকে নিয়ে কি করবে কি সেটা তো বলো। আমাদের এই জঙ্গলে তো তেমন কোনো ওঝাও নেই, তবে এবার আমরা আমাদের মেয়েকে কি করে বাঁচাবো? বউ, আমরা তো অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের মেয়েটাকে বাঁচাতে পারলাম না। ওকে এখন কলার গাছের ভেলায় করে ভাসিয়ে দিতে হবে। তাছাড়া যে আমার হাতে তেমন কোনো উপায় নেই। যদি কোনো সাপুরের হাতে পড়ে তবে ও এমনিতেই বেঁচে যাবে। তাছাড়া যে আমাদের ওকে বাঁচানো সম্ভব নয় বউ। এসব তুমি কি বলছো গো? বউ, তুমি দয়া করে আর কেঁদো না। এখন এত কেঁদে কি হবে বলো? আমাদের কপালে যা ছিল
তাই হয়েছে। ঈশ্বর যা ভালো মনে করেছেন তাই করেছে। এখন আর না কেঁদে চলো বাড়িতে যাওয়া যাক।